আসসালামু আলাইকুম। অঙ্কুর স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভূগোল ও পরিবেশ বিষয়টি। আশা করি তোমরা সবাই ভালো ছিলে, ভালো আছো, সুস্থ আছো। তোমরা গত ক্লাসে পড়েছিলে, আশা করি মনে আছে তোমাদের সবার, মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, এবং সেখানে গ্রহ, মহাবিশ্ব, মহাকাশ, বিভিন্ন নক্ষত্র, জ্যোতিষ্ক ইত্যাদি বিবরণ আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়ব সৌরজগৎ সম্পর্কে, সৌরজগতের বিভিন্ন গ্রহ সম্পর্কে এবং নক্ষত্র সম্পর্কে। তাহলে তোমরা তোমাদের মেন বইটি নিয়ে রেডি হও, আমরা শুরু করব সৌরজগতের পড়াটি। তবে তার আগে একটি কথা বলি, এই ক্লাসের শেষে একটি সৌরজগতের একটি আমি ভিডিও অ্যাড করেছি। তোমরা যদি এটি দেখো তাহলে দেখবে যে মহাবিশ্বে অথবা সৌরজগতের যে গঠন, এটি কত সুন্দরভাবে সৃষ্টিকর্তা এটি সৃষ্টি করেছেন, এবং দেখে তোমাদের নিজেরও ভালো লাগবে এবং পড়াটি আরও সহজ হয়ে উঠবে। তাহলে আসো আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। তোমরা খেয়াল করো সৌরজগতের গ্রহগুলো পড়াগুলো। সৌরজগৎ সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত। সৌরজগতের যাবতীয় কাজকর্ম চলে কিন্তু সূর্যকে ভিত্তি করে। আর সৌরজগতের যে 8টি গ্রহ আছে, শুধু গ্রহ বলে না, উপগ্রহ আছে, সেগুলোর নিয়ন্ত্রক হলো এই সূর্য। তাহলে আমরা 8টি গ্রহ পড়ার আগে, পরিচিতি জানার আগে আমরা জেনে নিই সূর্য সম্পর্কে, সূর্যের পরিচয়টা আমরা জেনে নিই। তোমরা তোমাদের বইটি নিশ্চয়ই সামনে রেখেছো। টিচার কি বলছি সেটিও মনোযোগ দিয়ে একটু শোনো আর বইয়ের পড়াগুলো লক্ষ্য করো। সূর্য একটি নক্ষত্র। এটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র এবং এটি উজ্জ্বল একটি নক্ষত্র। ঘুম থেকে উঠেই তোমরা কিন্তু সূর্যকেই দেখতে পাও, সূর্যের তাপ অনুভব করতেই পাও। তাহলে পৃথিবীর সঙ্গে কিন্তু সূর্যের একটা সম্পর্ক কিন্তু অনেক গভীর এবং ঘনিষ্ঠ একটি সম্পর্ক আছে। এই সূর্যের ব্যাস প্রায় 13,84,000 কিলোমিটার। তাহলে ভর কত? 1.99 × 10⁻13 কিলোগ্রাম। আর এই কারণে সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক হচ্ছে সূর্য। তাহলে এর অর্থ কি খেয়াল করো, সূর্য পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড়, এবং পৃথিবী থেকে কিন্তু এটি প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করে। তুমি খেয়াল করে দেখো যে তোমরা যে সূর্যের সাথে যে পৃথিবীর যে সম্পর্কটা সেটি কি ধরনের হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড় সূর্য, এবং এটি পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করে। আর এই পৃথিবী বলো বা অন্যান্য গ্রহ উপগ্রহের তাপের যে মূল উৎস সেটি কিন্তু এই সূর্য। তোমরা জানবে যে সূর্যের উপরিভাগের যে তাপ বা উষ্ণতা থাকে সেটি কত ডিগ্রি সেলসিয়াস জানো? সেটি হলো 57,000 ডিগ্রি সেলসিয়াস। এমনকি বিরাট দূরত্বের জন্য, এই যে এত দূরে অবস্থান করছে সে, এই বিরাট দূরত্বের জন্য সূর্যের অতি সামান্য তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। এই সামান্য তাপেই কিন্তু এই পৃথিবীর জীবজগৎ, উদ্ভিদ জগৎ সব কিছু কিন্তু আমরা টিকেই রাখতে পারছি। আর না হলে কিন্তু টিকে থাকতো না, পুরো পৃথিবী কিন্তু অন্ধকারে ঢেকে থাকতো। আর সূর্যের কিন্তু কোনো কঠিন বা তরল পদার্থ নেই। আমি আরেকটু সংযোজন করে দিচ্ছি, তোমরা খেয়াল করো। 55% হাইড্রোজেন, 44% হিলিয়াম এবং 1% অন্যান্য গ্যাসে সূর্য গঠিত। সূর্যের মধ্যে তোমরা মাঝে মাঝে একটি কালো দাগ দেখতে পাবে। সেটা অবশ্য তোমরা খালি চোখে সূর্যের দিকে তাকানো সম্ভব হবে না,
কখনো যদি কোনো এক্স-রে প্লেট অথবা কোনো দূরবীনের সাহায্যে বা তোমরা দেখবে যে সূর্যের মধ্যে কালো দাগ দেখা যায়, এটাকে বলে সানস্পট অথবা সৌর কলঙ্ক। আর সূর্যের অন্যান্য অংশের চেয়ে এই সৌর কলঙ্কের উত্তাপ কিন্তু কিছুটা কম থাকে। আর এই জন্য অনেকে তোমরা জানো যে সানস্পট শব্দটা আসে কিন্তু এই সূর্যের কালো দাগ থেকেই। কালো দাগ থেকেই সানস্পট কথাটা আসলে আমরা নিজেরাও প্রতিনিয়ত কিন্তু বলে থাকি যে সূর্যের মধ্যে বের হলে যে সানস্পট কথাটা আমরা শুনে থাকি। যাক, তাহলে এই সূর্যের আলো ছাড়া কিন্তু পৃথিবীতে জীবজগৎ, উদ্ভিদ, কোনো প্রাণের অস্তিত্ব সম্ভব হতো না। সূর্য থেকে যে সূর্যকে কেন্দ্র করে যে 8টি গ্রহ আছে, 8টি গ্রহ ঘুরছে, সেটি কিন্তু গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী কিন্তু পরপর আমরা সৌরজগতের বিভিন্ন চিত্রে দেখতে পাই। সে 8টি গ্রহের নামগুলো টিচার বলছে আমি: বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তাহলে চলো আমরা এখন 8টি গ্রহের বিবরণ জেনে নিই। বুধ, তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখো, বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার, এর বেশ 4850 কিলোমিটার। সূর্যের আলোর তীব্রতার কারণে সবসময় একে দেখা যায় না। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে 88 দিন। বুধ গ্রহে 88 দিনে 1 বছর হয়। বুধের মাধ্যাকর্ষণ বল কম থাকায় বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না, সেখানে মেঘ, বৃষ্টি, বাতাস, পানি বা কোনো প্রাণীর অস্তিত্ব নেই। 1974 সালে মার্কিন মহাশূন্যযান মেরিনার 10 বুধের যে ছবি পাঠায় তা থেকে দেখা যায় যে বুধের উপরিতল একদম চাঁদের মতো। ভূত্বক অসংখ্য গর্তে ভরা, এবড়োথেবড়ো। সেখানে আছে পাহাড় ও সমতল ভূমি। বুধের কোনো উপগ্রহ নেই। টিচার এটি পড়লাম, এখন দেখো বোর্ডে একটু খেয়াল করো, টিচার 8টি গ্রহেরই বিবরণ আমি তুলে দিয়েছি, কিন্তু 8টি গ্রহের বিবরণের মধ্যে ছক আকারে আমি তুলেছি। দেখো, ওখানে লিখেছি সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহের অবস্থান, সূর্য থেকে গড় দূরত্ব এখানে দিয়েছি কিলোমিটার অনুযায়ী, সূর্যকে একবার প্রদক্ষিণকাল, উপগ্রহের সংখ্যা, গঠন, অন্যান্য। তাহলে এই যে বুধের বিবরণটা, এই বিবরণটা আমি সংক্ষিপ্ত ছক আকারে মেন ক্লুগুলো আমরা যখন তুলে নিব ছক আকারে, তাহলে দেখবে পড়া মনে থাকতেও সুবিধা হবে। আর পুরো সৌরজগতে 8টি গ্রহের বিবরণটাও চট করে তোমাদের মেমোরিতে চলে আসবে। তাহলে সূর্য থেকে গড় দূরত্ব 5.8 কোটি, তারপর সূর্যকে একবার প্রদক্ষিণ করে 88 দিনে, উপগ্রহের সংখ্যা, গঠন। এখন গঠনের মধ্যে দেখো 2টি গঠন আমি দিয়েছি। তোমরা কিন্তু যেহেতু তোমরা খাতায় করবে, আমার বোর্ডের স্পেসটি কম, তাহলে আমি অনেকগুলো বৈশিষ্ট্য বা গঠন লিখতে চাইলেও কিন্তু আমি লিখতে একটু পারি নাই। কিন্তু তোমরা তোমাদের বই থেকে আরও পয়েন্ট ইচ্ছে করলে গঠন বাড়িয়ে নিতে পারবে। তাহলে আমি এই গঠনের মধ্যে 2টি গঠন দিলাম কি, বুধের উপরিতল চাঁদের মতো, মাধ্যাকর্ষণ কম থাকায় বায়ুমণ্ডল ধরে রাখে না। আর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে দিলাম কি, পাহাড় ও সমতল ভূমি রয়েছে। ঠিক একইভাবে আমি শুক্রেরটা পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এগুলো বর্ণনাগুলো আমি তুলে দিয়েছি। টিচার একটু ছক আকারটাই পড়ে শোনাচ্ছি, তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিবে। শুক্র সূর্য থেকে গড় দূরত্ব কত? 10.8 কোটি কিলোমিটার। আর বুধের মতো শুক্র গ্রহকে ভোরের আকাশে শুকতারা বলে, সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা বলে। এটা তোমরা গঠনের মধ্যে দিয়ে নিতে পারো। শুকতারা বা সন্ধ্যা তারা আসলে কিন্তু কোনো তারা নয়, এটি নক্ষত্রের মতো জ্বলজ্বল করে বলে আমরা ভুল করে এটিকে তারা বলে থাকি। তারপরে দেখো আমি গঠনের মধ্যে দিয়েছি ঘন মেঘে ঢাকা এবং মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থাকে। আর তোমরা তোমাদের ওখানে তোমাদের বইয়ে দেখছো নিশ্চয়ই
যে শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডলে প্রধানত কার্বন ডাইঅক্সাইড থাকে, ঘন মেঘে ঢাকা থাকে। আর এই কারণেই এই গঠনের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে বলেই কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়। তাহলে আর সূর্যকে একবার প্রদক্ষিণ করে কত দিনে? 225 দিনে। শুক্রের ব্যাস 12,104 কিলোমিটার। তোমরা এই বৈশিষ্ট্যগুলো, আরেকটা বৈশিষ্ট্য লাগাতে পারবে যে পশ্চিম থেকে পূর্বে পাক খেলেও একমাত্র সূর্য গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায়। তবে মজার বিষয় কি, এখানে তোমাদের বইয়ে হয়তো এই কথাটা নাই, তোমাদের হয়তো নয়, এটা নাই, তোমরা একটু শুনে নাও। শুক্র গ্রহটার মধ্যে একমাত্র 2বার সূর্য উদিত হয় এবং অস্ত যায়। কারণ শুক্র খুব ধীর গতিতে একবার সূর্যকে আবর্তন করে আসে। সেজন্য সে কিন্তু বছরে 2বার সূর্য উদিত হতে পারে এবং অস্ত যেতে পারে এই শুক্রের মধ্যে। শুক্রের কোনো উপগ্রহ নেই। তাহলে এইভাবে তোমরা বাকি বিবরণগুলো একটু খেয়াল করে নাও। পৃথিবী সূর্য থেকে গড় দূরত্ব 15 কোটি, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড লাগে প্রদক্ষিণ করতে। এর একটি উপগ্রহ আছে, সেই উপগ্রহটার নাম কি তোমরা সবাই জানো? চাঁদ। হ্যাঁ। আর গঠনের মধ্যে আমি দিয়েছি 365 দিনে 1 বছর হয়। তারপর বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের জন্য বসবাসের উপযোগী হয় এবং প্রাণের অস্তিত্ব আছে অন্যান্যতে। তাহলে দেখো 365 দিনে যদি বছর হয় সেটা তোমরা জানো। আর বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের জন্য যে আমরা বসবাস করতে পারছি, আর আমরা তো পৃথিবীতে বসবাস করছি, আমরা নিজেরাই বুঝি যে পৃথিবীতে কেন বসবাস করতে পারে। হ্যাঁ, একমাত্র পৃথিবীতে বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলে প্রয়োজনীয় উপাদানগুলো আছে বিধায় আমরা বসবাস করতে পারছি। তাছাড়াও আরেকটু আমি পৃথিবী সম্পর্কে আরেকটু কথা বলি। পৃথিবীতে বায়ুমণ্ডলের যে স্তরগুলো, এই স্তরগুলো কিন্তু সবগুলো আমরা পৃথিবী থেকে পাই। পৃথিবীতে আছি, পৃথিবী নামক গ্রহতে আছি বলেই পাচ্ছি। তারপরে পৃথিবীতেই সূর্য থেকে যে তাপ আলো আসে সেটি কিন্তু জীবজন্তুর জন্য সহনীয়, প্রাণী অর্থাৎ যে কোনো প্রাণীর জন্য সহনীয়, সেজন্য কিন্তু পৃথিবীতে বসবাস করা যাচ্ছে। তারপরে দেখো ভূত্বকে রয়েছে কি, পৃথিবীর ভূত্বকে রয়েছে প্রয়োজনীয় পানি। তাহলে পানি, বায়ু, মাটি এগুলো যদি না থাকতো আমরা পৃথিবীতে বসবাস করতে পারতাম না। তার মানে পৃথিবীতে এগুলো আছে বলে আমরা একমাত্র সৌরজগতের একমাত্র এই গ্রহটাতে প্রাণীর হিসেবে বেঁচে থাকতে পারছি এবং অন্যান্য প্রাণী উদ্ভিদও বেঁচে থাকতে পারছে। আর এখন আসি মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহ কিন্তু পৃথিবীর নিকটতম প্রতিবেশী। হ্যাঁ, এটি সূর্য থেকে গড় দূরত্ব 22.8 কোটি, 687 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। তার 2টি উপগ্রহ আছে। উপগ্রহ 2টির নাম আমি বলছি, তোমাদের বইও আছে, ফোবস এবং ডিমোস। তোমরা লিখে নিও তোমাদের খাতায় এটা সুন্দর করে। আর এখানে গঠনের মধ্যে আমি দিয়েছি গিরিখাত ও আগ্নেয়গিরি দ্বারা গঠিত। তার মানে মঙ্গল গ্রহের যে উপরিভাগ আছে সেটি গিরিখাত এবং আগ্নেয়গিরি দিয়ে গঠিত থাকে। আর সেখানে অক্সিজেন, পানি কম থাকে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে। আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে বলে সেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া যায় না। তারপর আসি বৃহস্পতি। 77.8 কোটি, তার গড় দূরত্ব 4,331 দিনে প্রদক্ষিণ করে, 67টি উপগ্রহ। আর গঠনের মধ্যে আমি 2টি দিয়েছি, যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস অর্থাৎ অন্যান্য গ্যাসও আছে। তাপমাত্রা খুবই কম, আবার তার উপরিভাগে তাপমাত্রা কম কিন্তু ভিতরে যে তাপমাত্রা সেই তাপমাত্রা অনেক বেশি, 30,000 ডিগ্রি সেলসিয়াস। এই গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই। তারপর আসো শনি। শনি সৌরজগতের 2য় বৃহত্তম গ্রহ। বৃহস্পতি কিন্তু সবচেয়ে বড় গ্রহ, সেজন্য তাকে গ্রহরাজ বলে, আর শনি হলো 2য়। শনিতে 143 কোটি সূর্য থেকে তার গড় দূরত্ব। আর এটি একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 29.5, প্রায় এত বছরের সমান সময় লাগে। তার মানে সূর্যের চারিদিকে একবার ঘুরতে শনির সময় লাগে পৃথিবীর প্রায় 29.5 বছরের সমান।
শনিতে 3টি বলয় আছে, সে গুলো খুবই উজ্জ্বল। আর টিচার বৈশিষ্ট্যের মধ্যে দিয়েছি বরফে ঢাকা থাকে, বিভিন্ন গ্যাস থাকবে এগুলো, আর তার উপগ্রহের সংখ্যা 62টি। তারপরে আসো ইউরেনাস। ইউরেনাস সৌরজগতের 3য় বৃহত্তম গ্রহ। 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। 84 বছর সূর্য লাগে প্রদক্ষিণ করতে। 27টি উপগ্রহ আছে। সেখানেও হালকা পদার্থ দিয়ে গঠিত এই গ্রহটি, সেখানে কিন্তু মিথেন গ্যাসের পরিমাণ বেশি থাকে। আর সেখানেও কিছু বলয় আছে, সেই বলয়গুলো কিন্তু উজ্জ্বল নয়। তারপরে দেখি নেপচুন। 450 কোটি এর গড় দূরত্ব সূর্য থেকে, আর এটি 165 বছরে একবার প্রদক্ষিণ করে। তার উপগ্রহ সংখ্যা 14টি। আমি বলছি এখানে একটু, সূর্যকে একবার প্রদক্ষিণ করে 165 বছরে, এটা তোমাদের বইয়ে নাই, তোমরা বই একটু লিখে নিও। 165 বছরে একবার প্রদক্ষিণ করে আসে। আর বৈশিষ্ট্যের মধ্যে দিয়েছে 2টি, আলো এবং তাপ কম থাকে, মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস থাকে। আর এটির আয়তন অন্যান্যর মধ্যে দিয়েছে 72টি পৃথিবীর সমান, আর এর ভর 17টি পৃথিবীর ভরের সমান। তাহলে বিশাল ব্যাপার নেপচুনের অবস্থা। তাহলে এই 8টি গ্রহের বিবরণ তোমরা জানলে। এই 8টি গ্রহের বিবরণ তোমরা তোমাদের খাতায় সুন্দর করে ছক আকারে করবে। আর তোমাদের বইও দেখো, কাজের মধ্যে একটা ছকটা দিয়েছে, ওই ছকটাই টিচার আসলে আমি করার চেষ্টা করেছি, করে দিয়েছি। তোমরা গঠনের মধ্যে 1 2 1 2 করে দুইটা পয়েন্ট দিয়েছে, তোমরা কিন্তু আরও বেশি বাড়িয়ে নিবে, তাহলে দেখবে পুরো সৌরজগতের বিবরণটা তোমাদের মেমোরিতে চলে আসছে। তোমাদের বইয়ে এই পৃথিবীর আকার ও আকৃতি, গ্রহের পরে পৃথিবীর যে বিবরণ, ওই বিবরণের সাথে পৃথিবীর আকার ও আকৃতির একটু পড়া আমি এখন বলে দিচ্ছি, সেটা একটু খেয়াল করো। পৃথিবী যেহেতু একটি গ্রহ, আর এই গ্রহে আমরা বসবাস করছি, তোমরা ছোটবেলা থেকে জানো পৃথিবী কিন্তু গোলাকার। আসলে কিন্তু সে পুরোপুরি গোলাকার নয়, এটি অভিগত গোলাকার, অর্থাৎ সে উত্তর দক্ষিণে কিছুটা চাপা বলে এখানে এটা অভিগত গোল, কিন্তু আমরা কিন্তু বলি যে পৃথিবী গোলাকার। অভিগত গোল কেন? কারণ সে উপরে উত্তরে দক্ষিণে কিছুটা চাপা। পৃথিবীর আকৃতি যেহেতু সম্পূর্ণ গোলাকার নয়, সেহেতু পৃথিবীর নিরক্ষীয় পূর্ব পশ্চিমে ব্যাস ও মেরুদেশীয় উত্তর দক্ষিণে ব্যাস ভিন্ন। এই কথাটা কেন বলেছে তোমাদেরকে আমি একটু বোর্ডে দেখাচ্ছি। দেখো, টিচার বোর্ডে একটা পৃথিবীর একটা চিত্র আঁকলাম, যে উত্তর মেরু দক্ষিণ মেরু আমরা বিস্তারিত পরের ক্লাসে জানবো, তারপরে একটু করে বলে দিচ্ছি আমি। উত্তর মেরু দক্ষিণ মেরু, মাঝখানে যে রেখাটা সেটা নিরীক্ষণ রেখা, আর কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা। টিচার 3টি কালি ইউজ করেছি, দেখো, লাল কালি, সবুজ কালি, কালো। এখন দেখো, পূর্ব পশ্চিমে ব্যাস এবং মেরুদেশীয় 2টি শব্দ, উত্তর দক্ষিণে ব্যাস, এই কথাটি তোমাদের বইয়ে দিয়েছে। তাহলে পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণ, উত্তর মেরু দক্ষিণ মেরু কিন্তু টিচার লিখে দিয়েছে। তাহলে ব্যাস আর ব্যাসার্ধ 2টি শব্দ। তোমরা জানো যে কোনো গোলকের যখন কেন্দ্র বরাবর পরিধির এই শুরু থেকে শেষ পর্যন্ত যায় তখন সেটা ব্যাস হয়, আর যখন মাঝখান থেকে যায় ব্যাসের অর্ধেক থেকে, কেন্দ্র থেকে যখন পরিধির উপরে যায় তখন সেটা ব্যাসার্ধ হয়। তোমরা সেটা জানো। তাহলে এখানে ব্যাস কেন বলছে? এই যে এতটুকুর ব্যাস আর এখানে যে মাঝখানে নিরক্ষরেখার ব্যাস, এই ব্যাস কখনো সমান হতে পারে না। কারণ এখানে এমনি আপাত দৃষ্টিতে তোমরা যদি দেখো যে এটা তো ছোট একটা স্পেস কম থাকবে, আর এখানে তো অবশ্যই এটা বেশি থাকবে। তাহলে এতটুকু আন্দাজ করতে পারলেও আমরা বুঝতে পারছি যে পূর্ব পশ্চিমে যে ব্যাস থাকবে আর মেরুদেশীয় যে উত্তর দক্ষিণে ব্যাস থাকবে সেটা অবশ্য কখনো সমান হবে না, ভিন্ন হবে। তাহলে এই ভিন্নতার যে ব্যাসের যে পরিমাপ, সেটি দেখো, মেরুদেশীয় ব্যাস হলো 12,714 কিলোমিটার, আর নিরক্ষীয় ব্যাস হলো 12,757 কিলোমিটার। তাহলে এই দুটো যদি তোমরা বিয়োগ করো, অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরু যে লাল কালিটি আমি দিয়েছি ওখানে যদি ব্যাস হয় যে 12,714, আর মাঝখানে যে পৃথিবীর মাঝখানে যে নিরক্ষরেখা বরাবর যে আমি
ব্যাস দিলাম, সেটি যদি হয় 12,757 কিলোমিটার, তাহলে উভয়ের পার্থক্য তোমরা যদি বিয়োগ করো দেখবে 43 কিলোমিটার। তাহলে এই ছোট্ট একটা 43 কিলোমিটারের জন্য কিন্তু পৃথিবী ফুটবলের মতো গোল হয়ে যায় নাই, পৃথিবীর গোলটা অবিগত গোল হয়েছে। আর পৃথিবীর গড় ব্যাস হলো 12,734.5 কিলোমিটার। গণনার সুবিধার জন্য পয়েন্টের পরে সেই শব্দটা এই সংখ্যাটা ধরা হয় না, 12,800 কিলোমিটার ধরে নেয়। তাহলে এখন তোমরা বুঝতে পারলে যে পৃথিবী কেন ফুটবলের মতো গোল নয়, অথবা পৃথিবীকে গোলাকার বললেও উত্তর দক্ষিণে কিছুটা চাপা বলে কেন, সেটা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছ। সামান্য একটু পার্থক্য আছে সেজন্য। আর পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6,400 কিলোমিটার। পৃথিবীর পরিধির মধ্যে, পরিধি বলতে তো একটু আগেও তোমাদেরকে একটু বললাম যে কোনো বৃত্তের চারপাশটাই কিন্তু পরিধি থাকে, যেটা তুমি রাউন্ড করে নিয়ে আসো, যে জায়গাটুকু আবদ্ধ করো। তাহলে আমাদের পৃথিবীর মধ্যেও তো পৃথিবীর পরিধি আছে। তাহলে সেই পরিধির মধ্যে নিরক্ষীয় পরিধিতে 40,077 কিলোমিটার সেই পরিধির মাপ। আর এটা সর্ববৃহৎ পরিধি। আর এবং মেরুদেশীয় পরিধির মধ্যে 40,009 কিলোমিটার। তোমরা দেখছো নিরক্ষীয়টা প্যাড বরাবর আমি এঁকে দিয়েছি, আর মেরু রেখা বা এই উত্তর মেরু দক্ষিণ মেরু দিকে যে লাল কালিটুকু দিয়েছি, আমরা পরবর্তী ক্লাসে এটা বিস্তারিত জানবো। তারপর একটু করে বলছি যে উত্তর মেরুর দিকে যে লালের যে ব্যাসটুকু আর দক্ষিণ মেরুর দিকে যে ব্যাসটুকু, সেখানে পরিধি কিন্তু 40,009 কিলোমিটার। তাহলে গণনা সুবিধার জন্য গড় পরিধি ধরা হচ্ছে কত? 40,000 কিলোমিটার। তাহলে তোমরা পৃথিবীর গ্রহ যখন পড়বে, পৃথিবীর গ্রহটা পড়ার সময় পৃথিবীর আকার আকৃতিটাও সাথে পড়ে ফেলবে, কারণ পৃথিবীর বিবরণ যদি আসে গ্রহের পাশাপাশি আকার আকৃতিটাও তোমাদের লিখতে হবে। তো যাক টিচার, আজকে এই গ্রহের বিবরণ পর্যন্তই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে বিভিন্ন রেখা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো তোমরা ভালো থাকো। আর এই ক্লাসের শেষে যে ভিডিওটি আছে আমি ইন্টারনেট থেকে নিয়েছি, সেটি তোমরা একটু দেখো, দেখলে ভালো লাগবে এবং তোমার বোঝার জন্য সহজ হবে। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া রেখেই টিচার বিদায় নিচ্ছে। আল্লাহ হাফিজ। সূর্য ও একে ঘিরে আবর্তনশীল 8টি গ্রহ। যেসব বস্তু সূর্যের চারদিকে ঘোরে তাদের বলা হয় গ্রহ। সূর্যকে ঘিরে আবর্তনশীল 8টি গ্রহ হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এরা সূর্য থেকে পর্যায়ক্রমে বিভিন্ন দূরত্বে অবস্থিত। এসব গ্রহগুলোকে কেন্দ্র করে আবার কিছু উপগ্রহ আবর্তন করে। সুতরাং আমরা বলতে পারি যারা গ্রহকে কেন্দ্র করে ঘোরে এদের বলা হয় উপগ্রহ। যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ, তাই চাঁদ পৃথিবীর উপগ্রহ। সুতরাং পৃথিবী সূর্যের একটি গ্রহ এবং চাঁদ পৃথিবীর উপগ্রহ। কোনো কোনো গ্রহের রয়েছে একাধিক উপগ্রহ। 8টির মধ্যে 6টি গ্রহের নিজস্ব প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, নক্ষত্রের জন্মের সময় এক একটি গ্রহকে ঘিরে কয়েকটি মহাজাগতিক মেঘ আবর্তিত হতো। এরা নক্ষত্রের আকর্ষণে ঘনীভূত হয়ে অবশেষে জমাট বেঁধে গ্রহদের জন্ম হয়। এভাবেই আবার গ্রহদের চারপাশে জমা মহাজাগতিক মেঘ থেকেই উপগ্রহ সৃষ্টি হয়েছে। এসব উপগ্রহ হল প্রাকৃতিক উপগ্রহ। সূর্য থেকে একটি গ্রহের দূরত্বে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়। সূর্য থেকে কোনো গ্রহের ন্যূনতম দূরত্বকে বলা হয় অনুসূর এবং বৃহত্তম দূরত্বকে বলা হয় অপসূর। একক হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, যার মান প্রায় 14,95,98,000 কিলোমিটার বা 9,30,00,000 মাইল। গ্রহ ও উপগ্রহের কোনো আলো ও উত্তাপ নেই। এদের উপর সূর্যের আলো পড়ে তা প্রতিফলিত হয়। এবার তাহলে বিস্তারিত জানা যাক গ্রহগুলো ও তাদের উপগ্রহ সম্পর্কে।
বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছে 0.4 AU এবং এটি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। এর পার্থিব ভর 0.55। এর কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। শুক্র গ্রহের আকার প্রায় পৃথিবীর সমান। এর পার্থিব ভর 0.815 এবং সূর্য থেকে এর দূরত্ব 0.7 AU। গ্রহটি পৃথিবীর তুলনায় অনেক শুষ্ক এবং এর বায়ুমণ্ডল আমাদের থেকে 90 গুণ বেশি ঘন। এরও কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। পৃথিবী সৌরজগতের ভিতরের অংশের সবচেয়ে ঘন ও বড়। এটা আমাদের জানা একমাত্র গ্রহ যাতে জীবনের অস্তিত্ব রয়েছে। এর তরল জলমণ্ডল সৌরজগতের ভিতরের অংশে অনন্য। পৃথিবীর বায়ুমণ্ডল অন্যান্য যে কোনো গ্রহ থেকে অনেক ভিন্ন। এখানে শতকরা 21% অক্সিজেন থাকার কারণেই জীবনের বিকাশ ঘটা সম্ভব হয়েছে। এর একটি মাত্র প্রাকৃতিক উপগ্রহ আছে, যার নাম চাঁদ বা মুন। মঙ্গল গ্রহ পৃথিবী ও শুক্রের চেয়ে ছোট। এর পার্থিব ভর 0.107। এর একটি পাতলা বায়ুমণ্ডল আছে যা মূলত কার্বন ডাই অক্সাইড দিয়ে গঠিত। লৌহ সমৃদ্ধ মাটিতে মরিচা পড়ার কারণেই গ্রহটির রং লাল। মঙ্গলের দুটি ছোট ছোট উপগ্রহ আছে যাদের নাম ডিমোস এবং ফোবস। ধারণা করা হয় মঙ্গল অনেক আগে কোনো গ্রহাণুকে নিজ মহাকর্ষের বন্ধনে বেঁধে ফেলেছিল এবং এভাবেই উপগ্রহগুলোর সৃষ্টি হয়। বৃহস্পতি গ্রহের ভর পৃথিবীর 318 গুণ এবং সবগুলো বহিস্থ গ্রহের সম্মিলিত ভরের তুলনায়ও সে 2.5 গুণ ভারী। জানা মতে এই গ্রহের 67টি প্রাকৃতিক উপগ্রহ আছে। 4টি বড় বড় উপগ্রহ গ্যানিমেড, ক্যালিস্টো, আইও এবং ইউরোপা অনেকটা পার্থিব গ্রহগুলোর মতো। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ গ্যানিমিডের আকার বুধ গ্রহ থেকেও বড়। শনি গ্রহ দৃষ্টিনন্দন বলয়ের জন্য সবার কাছেই বেশ পরিচিত। বায়ুমণ্ডলের গঠন সহ বেশ কটি দিক দিয়ে এর সাথে বৃহস্পতির সাদৃশ্য আছে। অবশ্য শনি বৃহস্পতির মতো অত বড় না। এর ভর পৃথিবীর মাত্র 95 গুণ। শনির 34টি উপগ্রহ আছে। ইউরেনাসের ভর পৃথিবীর 14 গুণ, কিন্তু বহিস্থ গ্রহগুলোর মধ্যে এটি সবচেয়ে হালকা। এর জানা উপগ্রহের সংখ্যা 27টি। এর মধ্যে বড় উপগ্রহগুলি হচ্ছে টাইটানিয়া, ওবেরন, অ্যাম্ব্রিয়েল, এরিয়েল ও মিরান্ডা। নেপচুনের আকার ইউরেনাসের চেয়ে কম হলেও ভর তার থেকে বেশি। ইউরেনাসের ভর পৃথিবীর 14 গুণ আর নেপচুনের ভর 17 গুণ। নেপচুনের জানা উপগ্রহের সংখ্যা 14। এর মধ্যে সবচেয়ে বড় ট্রাইটন।